ওয়েলকাম টু মাহি টিউশন। আজকে আমরা শিক্ষাবিজ্ঞানের একাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, পাঠ্যক্রমের নীতি। পাঠ্যক্রমের নীতি বলার আগে আমরা পাঠ্যক্রম কাকে বলে আগের ক্লাসে করেছিলাম সেটা একটু ঝালাই করে নেব। আমরা শিক্ষাবিদ পেইনির সংজ্ঞাটা আমরা এখানে উল্লেখ করতে পারি। শিক্ষার্থীর ব্যক্তিত্বের বিকাশ ও আচরণের পরিবর্তন ঘটানোর জন্য শিক্ষালয়ে বা বিদ্যালয়ে যেসব কর্মসূচি গ্রহণ ও সচেতনভাবে রূপায়ণ করা হয় তাদের সমবায় হলো পাঠ্যক্রম। অর্থাৎ পাঠ্যক্রম হলো বিদ্যালয়ের সমগ্র জীবন। অর্থাৎ একটি শিশুর বিদ্যালয়ের সমগ্র জীবনকেই পাঠ্যক্রম বলা হয়। যেমন মুদালিয়ার কমিশন বলেছিলেন, একটি শিশু বিদ্যালয়ে ঢুকে তার ক্লাসরুম বাদেও খেলার মাঠে স্যারের সাথে কথাবার্তায়, বন্ধুদের সাথে কথাবার্তার মাধ্যমে বিভিন্নভাবে যে তথ্য সংগ্রহ করবে সমস্তই কিন্তু পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত। অর্থাৎ পাঠ্যক্রম কিন্তু কোনোভাবেই বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, পাঠ্যক্রম একটা ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। অর্থাৎ বিদ্যালয়ের সমগ্র জীবনই হচ্ছে শিশুর পাঠ্যক্রম। এই পাঠ্যক্রমের প্রধান নীতিগুলো, মানে পাঠ্যক্রম রচনা করার সময় আমরা পাঠ্যক্রম রচনার নীতিগুলোকে আমরা কিছু ভাগে ভাগ করে আলোচনা করব। প্রথমেই আসি শিশু কেন্দ্রিকতার নীতি। আমরা আগেই বলেছি আধুনিক শিক্ষার জনক হচ্ছেন রুশো। তিনি এবং তার যে শিক্ষাটাকে তিনি যেভাবে ব্যাখ্যা করেছেন, বর্তমানের শিক্ষা সেই পথেই চলছে। অর্থাৎ শিশুকে কেন্দ্র করে সমস্ত শিক্ষা ব্যবস্থা আবর্তিত হবে। তাই পাঠ্যক্রমেরও নীতি হবে শিশু কেন্দ্রিকতা। অর্থাৎ পাঠ্যক্রমে মূল যে বিষয়ের দিকে লক্ষ্য রাখা হবে শিশুর চাহিদা, আগ্রহ, ক্ষমতা, প্রবণতা, পরিণমন, অর্থাৎ তার মধ্যে কতটা মানসিক সামর্থ্য এসছে ওই পাঠ্যক্রমটাকে নেওয়ার মতো, তার মানসিক বয়সটা কত, সমস্ত দিকটা, শিশুর দিকটা নজর রেখে পাঠ্যক্রমকে রচনা করতে হবে। এটি হচ্ছে শিশু কেন্দ্রিকতার নীতি। নেক্সট আমরা আলোচনা করছি নির্দিষ্ট উদ্দেশ্য ও লক্ষ্যের নীতি। আমরা জানি যে কোনো বিষয় যে কোনো কাজ করার একটি নির্দিষ্ট উদ্দেশ্য এবং লক্ষ্য রয়েছে। তাই পাঠ্যক্রমেরও নির্দিষ্ট উদ্দেশ্য ও লক্ষ্য দিকে নজর দিতে হবে, যে আমরা কি লক্ষ্যে, মানে একটা ছাত্র বা ছাত্রী এই পাঠ্যক্রমটা অনুশীলন করলে কোন লক্ষ্যের দিকে সে এগিয়ে যাচ্ছে, তার উদ্দেশ্য কি, ভবিষ্যতে কি হতে চাইছে, এই নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্যের দিকে লক্ষ্য রেখেই পাঠ্যক্রমটা রচনা করতে হবে। তারপরের পয়েন্টে আমরা আসছি বহুমুখিতার নীতি। পাঠ্যক্রম এমন হবে যেখানে বৈচিত্র্য থাকবে। বহুমুখিতার নীতি অর্থাৎ ছাত্রছাত্রীরা কেবলমাত্র বইয়ের পুঁথিগত শিক্ষার মধ্যে নিজেকে আবদ্ধ করে রাখবে না, তাদের পাঠ্যক্রমে বহুমুখী বিষয় থাকবে। খেলা থাকবে, আঁকা থাকবে, নাচ থাকবে, গান থাকবে, আবৃত্তি থাকবে, বক্তৃতা থাকবে, বৃক্ষরোপণ থাকবে, সমস্ত কিছু থাকবে, তাৎক্ষণিক বক্তৃতা থাকবে। অর্থাৎ বহুমুখী হবে পাঠ্যক্রম, যেখানে শিক্ষার্থীরা তাদের মধ্যেকার যে অন্তর্নিহিত সত্তা আছে তার প্রকৃত বিকাশ ঘটানো যায়। এই হচ্ছে বহুমুখিতার নীতি। পরের পয়েন্ট হচ্ছে সৃজনশীলতার নীতি। বলা হচ্ছে প্রত্যেক শিশুই কিছু কিছু ক্ষমতা বা শক্তির অধিকারী। সেই শিশুর মধ্যে যে অন্তর্নিহিত সত্তা বা ক্ষমতাটা রয়েছে সেটা বের করে আনতে পারলেই কিন্তু তার শিক্ষা সম্পূর্ণ হবে। যেমন আমরা শচীন টেন্ডুলকারের কথা, মহেন্দ্র সিং ধোনির কথা, লতা মঙ্গেশকরের কথা, অমিতাভ বচ্চনের কথা এখানে তুলতে পারি। তাদের মধ্যে যে অন্তর্নিহিত সত্তাটা কিন্তু বেরিয়ে এসছে এবং তারা উচ্চ শিক্ষিত বলা হয়, সেই জন্য বিভিন্ন ইউনিভার্সিটি তাদের ডক্টরেট উপাধিতে ভূষিত হচ্ছে। তাই সৃজনশীল কাজ যেন তাদের মধ্যে যা তাদের সৃষ্টিশীল কাজ বা সৃজনশীল কাজ যা আছে, পাঠ্যক্রমকে এমনভাবে রচনা করতে হবে যে এই সৃজনশীল কাজগুলো কিন্তু যেন তাদের মধ্যে থেকে বেরিয়ে আসতে পারে। তারপরের পয়েন্ট আমরা বলতে পারি সংরক্ষণের নীতি। আমাদের প্রত্যেকের সমাজের প্রত্যেকের একটি ইতিহাস রয়েছে।
প্রত্যেকের আমাদের প্রাচীন ইতিহাস রয়েছে, আমাদের পূর্বপুরুষদের ইতিহাস রয়েছে, আমাদের পূর্বপুরুষরা যে বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেছে তাদের ইতিহাস রয়েছে। এই সমস্ত কিছু যেন পাঠ্যক্রমের সংরক্ষণ করা থাকে, অর্থাৎ পূর্বপুরুষদের অভিজ্ঞতাগুলো আমরা যাতে জানতে পারি, এটিই হচ্ছে সংরক্ষণের নীতি। তারপর হচ্ছে গণতান্ত্রিকতার নীতি। গণতান্ত্রিক দেশে আমরা বসবাস করি, তাই গণতন্ত্র কি এবং গণতান্ত্রিকতার অর্থ কি, প্রত্যেক মানুষের সমান অধিকারের অর্থ কি, সমস্ত দিক কেন্দ্র করে কিন্তু গণতান্ত্রিকতার নীতিটা কিন্তু পাঠ্যক্রম রচনার ক্ষেত্রে খুবই উল্লেখযোগ্য। নেক্সট হচ্ছে সক্রিয়তার নীতি। পাঠ্যক্রম এমনভাবে রচনা করতে হবে, এমন কিছু পাঠ্যক্রমের মধ্যে দিতে হবে যাতে শিশু কোনোভাবে নিষ্ক্রিয় না হয়ে পড়ে, যাতে শিশুর কোনোভাবে আগ্রহ কমে না যায়, শিশু যেন সবসময় সক্রিয় থাকে, অর্থাৎ সে খেলতে পারবে, আনন্দ করতে পারবে, তার মনের কথা সবাইকে বলতে পারবে, অর্থাৎ তার প্রাক্ষবিক বিকাশগুলো যেন সঠিকভাবে হয়। সে সক্রিয় থাকলে তার প্রক্ষোভগুলো কিন্তু সঠিকভাবে পরিচালিত হবে। এটি হচ্ছে সক্রিয়তার নীতি, অর্থাৎ শিশু যাতে সক্রিয় হয় সেদিকে নজর রেখেই পাঠ্যক্রম রচনা করতে হবে। নেক্সট হচ্ছে আমরা বলতে পারি সমন্বয়ের নীতি। সমন্বয়ের নীতি মানে পাঠ্যক্রম যেন কোনোভাবে বিচ্ছিন্ন না হয়ে যায়, পাঠ্যক্রমকে করতে হবে অবিচ্ছিন্ন, অর্থাৎ একটি বিষয়ের সাথে আরেকটি বিষয়ে যোগ করে যাতে পড়ানো হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। গান্ধীজি যেমন বুনিয়াদি বা নৈতালিম শিক্ষার মাধ্যমে যে পদ্ধতিতে পড়ানোর কথা বলেছেন, অবিচ্ছিন্ন পদ্ধতিতে, সেই সমন্বয়ের নীতিটা পাঠ্যক্রমের রাখতে হবে, একটি বিষয়ের সাথে আরেকটি বিষয়ের যোগ রাখতে হবে, তারা যেন প্রতিটি বিষয় যেন বিচ্ছিন্ন না হয়ে যায়। নেক্সট আমরা বলতে পারি ক্রমবিন্যাসের নীতি, অর্থাৎ শিশু যে ছোট থেকে বড় হচ্ছে, সেই শিশুর বয়সের যে স্তর বিন্যাস, সেই স্তর বিন্যাস অনুযায়ী সেই ওই পাঠ্যক্রমটা নিতে পারছে নাকি, সেই স্তরে তার পরিণমনটা যথাযথ হয়েছে নাকি, সেই স্তরে তাকে যা যা দেওয়া হচ্ছে সেটা সে সঠিকভাবে অনুশীলন করে সে নিজে নিতে পারবে নাকি, এইটাই হচ্ছে ক্রমবিন্যাসের নীতি। তার বয়সের স্তরের সঙ্গে এই পাঠ্যক্রমটা কি মিল খাচ্ছে, এই পাঠ্যক্রমটা কি সে নিতে পারছে, সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। এটি হচ্ছে ক্রমবিন্যাসের নীতি। নেক্সট হচ্ছে কর্মকেন্দ্রিকতার নীতি। কর্মকেন্দ্রিকতার নীতির অর্থ কি? কর্মকেন্দ্রিকতার নীতি বলছে এই পাঠ্যক্রম এর মাধ্যমে শিশু যেন কর্মকেন্দ্রিক এবং কাজের প্রতি তার আগ্রহ বৃদ্ধি পায়, যাতে এই পাঠ্যক্রমের মাধ্যমে সে পড়াশোনা করে ভবিষ্যতে নিজের কাজে, যে কোনো কাজে সে নিজেকে নিয়োগ করে উপার্জনের পথ সে খুঁজে পায়। এই হচ্ছে কর্মকেন্দ্রিকতার নীতি পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত রাখতে হবে। তারপরে লাস্ট হচ্ছে আমরা আলোচনা করছি নমনীয়তার নীতি। নমনীয়তার নীতিতে বলা হয়েছে যে আমাদের পরিবেশ নিয়ত পরিবর্তনশীল, সেই পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজন ভেদে আমাদের পাঠ্যক্রমকে নমনীয় হতে হবে, মানে অর্থাৎ আমরা পাঠ্যক্রমকে যদি প্রয়োজন মনে করি আমরা যেন পরিবর্তন করতে পারি, এটি হচ্ছে নমনীয়তার নীতি। এই পাঠ্যক্রমের নীতি কি, এটা কিন্তু নীতিগুলি আলোচনা করা, এটা কিন্তু পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এইদিকে কিন্তু তোমরা লক্ষ্য রাখবে, এই কোশ্চেনটা ভালোভাবে দেখবে, আমাদের ওয়েবসাইটেও দেওয়া আছে, এটা ভালোভাবে দেখবে। পরের কোশ্চেনে আসছে পাঠ্যক্রম রচনায় শিক্ষার্থীর চাহিদা ও সামর্থ্যের গুরুত্ব। আমরা এখানেও আলোচনা করলাম নীতিতে, আর এখানেও আলোচনা করছি শিক্ষার্থীর চাহিদা এবং সামর্থ্যের ওপর নির্ভর করেই কিন্তু পুরো পাঠ্যক্রমটি রচনা হয়। তাহলে শিক্ষার্থীর চাহিদা এবং সামর্থ্যের উপর যখন আমরা লক্ষ্য রেখে পাঠ্যক্রম রচনা করব, তখন কি কি দিকের উপর আমাদের বিশেষ নজর দিতে হবে সেদিকে আমরা আলোচনা করি। প্রথমেই আমরা আলোচনা করছি পরিণমন। পরিণমন হচ্ছে তার দেহে মানসিক যে বৃদ্ধি, তার মধ্যে যে কল্পনা, চিন্তা, আগ্রহ, সে ভিতর থেকে যে শিশু বড় হচ্ছে, দিন দিন যে ভিতর থেকে বড় হচ্ছে, বাইরে থেকে যে বড় হচ্ছে সেটা বৃদ্ধি, কিন্তু তার ভিতর থেকে যে বিকাশ হচ্ছে, ভিতর থেকে যে পরিণমন ঘটছে, সেই ভিতরের বৃদ্ধিটি হচ্ছে পরিণমন, সেটি সঠিকভাবে হচ্ছে কিনা এবং সেই রকম পরিণমন অনুযায়ী শিশুকে সঠিক পাঠ্যক্রম দেওয়া হচ্ছে কিনা, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। না হলে কিছু ক্লাসে কিছু ভালো ছেলেরা ভালোভাবে এগিয়ে যাবে, খারাপ ছেলেরা কিন্তু সেই লাস্টেই পড়ে থাকবে, ওই পাঠ্যক্রমকে গ্রহণ করতে না পেরে তারা
নিজেরা হীনমন্যতায় ভুগবে এবং তাদের যথাযথ পরিণমন হয়নি বলে কিন্তু ওই পাঠ্যক্রমটা তারা গ্রহণ করতে পারছে না, তার হীনমন্যতার কারণ হয়ে উঠবে এই পাঠ্যক্রম। তাই পাঠ্যক্রমকে শিশুর যথাযথ পরিণমনের দিকে লক্ষ্য রেখে রচনা করা উচিত। নেক্সট হচ্ছে শিশুর আগ্রহ। শিশু এবং শিক্ষার্থীর আগ্রহের দিকটা বিশেষভাবে নজর দিতে হবে। আগ্রহ অর্থাৎ মনোযোগ, অর্থাৎ শিক্ষার্থী যদি একবার মনোযোগী হয় পাঠ্যক্রমটায়, তার যদি মনোযোগে মানে তাকে যদি আকর্ষণ করে, তাহলে কিন্তু তার যদি আগ্রহ সৃষ্টি হয় পাঠ্যক্রমটা, সে কিন্তু ওটাকে সহজেই গ্রহণ করবে। তাই তার আগ্রহের দিকটা অবশ্যই দেখতে হবে। আর কি, তার চাহিদা, শিশুর চাহিদা, বিভিন্ন বয়সে শিশুর চাহিদা বিভিন্ন রকম হয়, তাই চাহিদার দিকে লক্ষ্য রেখে পাঠ্যক্রমকে অবশ্যই সেইভাবেই রচনা করতে হবে। তার শিক্ষার্থীর দৈহিক মানসিক বিভিন্ন রকম চাহিদা দেখা যায়, সামাজিক চাহিদা, প্রাক্ষবিক চাহিদা, বিভিন্ন রকম চাহিদা দেখা যায়। এছাড়াও বিভিন্ন শিক্ষার্থীর চাহিদা বিভিন্ন ধরনের হয়, তাই পাঠ্যক্রমকে এই জন্য বিভিন্ন শিক্ষার্থীর বিভিন্ন চাহিদা থাকার জন্য পাঠ্যক্রমকে সবসময় বৈচিত্র্যমুখী এবং বহুমুখী করতে হবে, যাতে বিভিন্ন শিক্ষার্থীরাও কিন্তু এখানে এসে তার পাঠ্যক্রমের সাথে নিজেকে মানিয়ে নিতে পারে। নেক্সট হচ্ছে মানসিক সামর্থ্য। মানসিক সামর্থ্য বিষয়টা আমরা আগেই বললাম, সব শিশুর মানসিক ক্ষমতা বা সামর্থ্য কিন্তু একই নয়, তাই পাঠ্যক্রম রচনার সময় শিশুর মানসিক বৈষম্যর দিকে লক্ষ্য রেখে কিন্তু পাঠ্যক্রম রচনা করতে হবে। কোন ধরনের শিশু কতটা পারছে, কোন ধরনের শিশু কতটা পারছে না, কার মানসিক সামর্থ্য বেশি, সেই অনুযায়ী কিন্তু পাঠ্যক্রমটাকে সেই দিকে লক্ষ্য রেখে পাঠ্যক্রমটি রচনা করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন কোন সুযোগ সুবিধার উপর ভিত্তি করে পাঠ্যক্রম রচিত হয়? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এইখানে মানে আমরা কোন কোন সুযোগ সুবিধার দিকে লক্ষ্য রাখবো যখন পাঠ্যক্রমটা রচনা করা হবে। তা প্রথমেই আসি আমি প্রাতিষ্ঠানিক সুবিধা। প্রাতিষ্ঠানিক সুবিধা মানে কি? যখন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান করা হবে বা কোন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান করা হবে, সেই প্রতিষ্ঠানে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ সেটি শিক্ষা প্রতিষ্ঠানটি গ্রামে অবস্থিত না শহরে অবস্থিত, সেই শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশের পরিবেশ কেমন, একদমই গ্রাম্য, অর্থনৈতিক অবস্থা কেমন, সামাজিক পরিকাঠামো কেমন, বিদ্যালয়ে শিশুরা প্রত্যেক দিন আসে না বিভিন্ন অর্থনৈতিক কাজে যুক্ত, তাদের আর্থ সামাজিক পরিবেশ সমস্ত দিকটা রচনা করে, অর্থাৎ সেই রকমভাবেই পাঠ্যক্রম রচনা করতে হবে এবং সেই প্রতিষ্ঠান থেকেই কিন্তু সমস্ত তথ্যটা পাওয়া যাবে। নেক্সট হচ্ছে সময় তালিকা। সময় তালিকার অর্থ হচ্ছে রুটিন। আমরা রুটিন বা সময় তালিকা কিন্তু পাঠ্যক্রম রচনার সময় একটি গুরুত্বপূর্ণ উপাদান। কারণ পাঠ্যক্রম রচনার সময় সময় তালিকা, যে আমার কত সময় থেকে কত সময়কে শিশুরা কি করবে, কত সময় পড়াশোনা করবে, কত সময় খেলবে, কত সময় হাতের কাজ করবে, কত সময় সৃজনশীল কাজে ব্যস্ত থাকবে, সমস্ত কিন্তু আমাদের সময় তালিকা ব্যাখ্যা করে। তাই সময় তালিকার কোন সময় শিশুর ছুটি, কোন সময় বিদ্যালয় বন্ধ থাকবে, সেই সময় শিশুরা কি কি কাজ করবে, সমস্ত কিছু কিন্তু সময় তালিকার উপর নির্ভর করে। তাই সময় তালিকা হচ্ছে পাঠ্যক্রম রচনার একটি গুরুত্বপূর্ণ বিষয়। নেক্সট হচ্ছে কি? নেক্সট হচ্ছে শিক্ষার উপকরণ। শিক্ষার উপকরণ ব্যবহারের সুযোগ সুবিধা কি রকম রয়েছে, শিক্ষার উপকরণ ব্যবহারের সুযোগ সুবিধা কিরকম রয়েছে, তার উপর পাঠ্যক্রমকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। যদি পাঠদানের সহায়ক শিক্ষা উপকরণগুলো খুব সহজেই পাওয়া যায়, তাহলে পাঠ্যক্রমটা যেটা রচিত হবে সেটা খুব সহজেই কিন্তু অ্যাপ্লাই করা যাবে শিশুদের মধ্যে। তাই শিক্ষার উপকরণ একটি গুরুত্বপূর্ণ উপাদান। নেক্সট হচ্ছে তথ্য সংগ্রহের মাধ্যম। আমরা পাঠ্যক্রম প্রণয়নের সময় আমার বিদ্যালয়ে কি কি থেকে আমরা তথ্য সংগ্রহ করতে পারবো, আমাদের পাঠ্যপুস্তক এবং অন্যান্য কি কম্পিউটার ইন্টারনেট মাধ্যমে কিভাবে তথ্য সংগ্রহ করে মাধ্যমগুলো কি কি, যাতে শিক্ষার্থীর কোনো অসুবিধা না হয়, এই তথ্য সংগ্রহের মাধ্যমটি কি রয়েছে কোনো প্রতিষ্ঠানে, সেটার উপর নির্ভর করে কিন্তু পাঠ্যক্রম রচনা করতে হবে। লাস্ট পয়েন্ট আমরা আছি শিক্ষকের যোগ্যতা। পাঠ্যক্রম যেমনই রচনা করা হোক না কেন, পাঠ্যক্রমকে সঠিকভাবে বিদ্যালয়ে অ্যাপ্লাই করার জন্য এবং সঠিকভাবে তার বাস্তবে রূপদান করার জন্য সমস্ত কিছু নির্ভর করতে হচ্ছে শিক্ষকের উপর। তাই শিক্ষক উপযুক্ত কিনা, শিক্ষক প্রশিক্ষণ প্রাপ্ত কিনা, সেই দিকে লক্ষ্য রেখে পাঠ্যক্রমটি প্রণয়ন করতে হবে। অর্থাৎ শিক্ষকের যোগ্যতা এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এই হচ্ছে আজকে আলোচনা করলাম। আর মাহি টিউশনে
তোমাদের ডাউট বক্স রয়েছে, যদি কোনো কোশ্চেন তোমাদের মনে জাগে, কোনো ডাউট জাগে তোমরা জানাও, আমরা যত তাড়াতাড়ি সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার।